দেখো, আমরা আজকে আলোচনার মধ্যে আছি ইউনিট 2 জেনেটিক্স অ্যান্ড ইভলিউশন, বংশগতি এবং বিবর্তন। তার মধ্যে আমরা জানি যে এটার 3টে চ্যাপ্টার রয়েছে। 3টে চ্যাপ্টারের প্রথমটা রয়েছে মেন্ডেলীয় বংশগতি এবং এর দ্বিতীয় চ্যাপ্টারটা রয়েছে বংশগতির আণবিক ভিত্তি বা মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স। আর এটার একটা ছোট্ট টপিকস রয়েছে, সেটা হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন এই পর্যায়টার আগে, মানে পদ্ধতিটার আগে আমি কতগুলো আরও গোড়ার কথা কিন্তু বলে দিই, কারণ বংশগতির আণবিক ভিত্তি কিভাবে নির্ধারিত হয় এটা আমাদের একটু জানা দরকার আগে। না, আমরা জীবদেহে যে সমস্ত বৈশিষ্ট্য দেখি, বৈশিষ্ট্য, ট্রেট, ক্যারেক্টার, যে সমস্ত দেখি সবগুলোই কিন্তু আমরা সেগুলো দেখব যে সেগুলো কিন্তু তার একটা আণবিক কিন্তু একটা ভিত্তি রয়েছে এবং সেটা নির্ধারিত হয় একেবারে মলিকুলার লেভেল থেকে। যেমন একটা ফেনোটাইপ অর্থাৎ একটা ক্যারেক্টার। ফেনোটাইপ অলরেডি সেটা একটা আমরা অ্যালিল রূপে তাকে আমরা চিহ্নিত করব এবং সেই অ্যালিল দেখা যাবে যে সেটা কিন্তু আর কিছুই না, আমরা আগেও পড়েছি যে অ্যালিল মানে হলো একটা জিনের একটা নির্দিষ্ট রূপ। হতে পারে একটা জিনের একটাই রূপ, অর্থাৎ তার কোনো অ্যালিল নেই। হতে পারে একটা জিনের মডিফিকেশন হয়ে দুটো ভ্যারাইটি পাওয়া যায়, অর্থাৎ দুটো ট্রেট তৈরি হলো, এখানে তার দুটো অ্যালিল হলো, এরকম আরও সংখ্যায় থাকতে পারে। তার মানে অ্যালিল বা ফেনোটাইপ দুটো কিন্তু জিন রিলেটেড। এবার জিন এই ব্যাপারটাও আমরা আগে পড়েছি। জিন প্রকৃতপক্ষে কি না, জিন কোন নিউক্লিক অ্যাসিড এর এমন একটা কার্যকরী অংশ, যে অংশটা একটা নির্দিষ্ট ক্যারেক্টার বা জীবের বৈশিষ্ট্য কিন্তু সে নিয়ন্ত্রণ করে, বা একটা বৈশিষ্ট্য তার জন্য প্রকাশিত হয়। এবার এই বৈশিষ্ট্যটা কিভাবে প্রকাশিত হয়? বৈশিষ্ট্য প্রকাশের মাধ্যম হলো মূলত কিছু উৎসেচক বা প্রোটিন। যে উৎসেচক বা প্রোটিন আমাদের জীবদেহের নানা রকমের জৈবিক কার্যকলাপ বা বলতে পারি বিপাকীয় কার্যকলাপ বা তাদের অনেক সময় গঠনগত অংশরূপে কাজ করে, যেগুলোর জন্যে কিন্তু নির্দিষ্ট টাইপের ফেনোটাইপ আসে। যেমন আমরা যদি হেয়ার কালার ধরি, হেয়ার কালার তার জন্য যে পিগমেন্ট, ওই পিগমেন্ট সংশ্লেষের জন্য যে উৎসেচক আছে, ওই উৎসেচকটা কিন্তু আবার তৈরি হয় কোনো নির্দিষ্ট জিন থেকে। উৎসেচক মানে প্রোটিন, অর্থাৎ জিন থেকে এই যে উৎসেচক যে তৈরি হচ্ছে, মানে অর্থাৎ প্রোটিন তৈরি হচ্ছে, এই প্রোটিন তৈরি যদি হেরফের হয় তাহলে বৈশিষ্ট্যটা কিন্তু হেরফের হবে। অর্থাৎ আমাদের ফেনোটাইপগত বা অ্যালিলগত বৈশিষ্ট্যটা একেবারে ঢুকে গেল প্রোটিন তৈরির সাথে। অর্থাৎ প্রোটিন কিভাবে তৈরি হয়? যদি প্রোটিন ঠিকঠাক তৈরি হয় তাহলে ঠিক আছে, যদি প্রোটিন কিছুমাত্র পরিবর্তিত হয়ে যায় তাহলে দেখা যাবে যে বৈশিষ্ট্য কিন্তু পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ নতুন একটা অ্যালিল বা ফিনোটাইপ আসছে। এখন
আমরা এইখানে মূল জায়গাতে যাই যে ট্রান্সলেশন প্রক্রিয়া, এটার আগে মলিকুলার বায়োলজি বা এটা আমরা বলতে পারি জৈবিক যে আণবিক জীববিদ্যা, জীবদের এইটা একটা নির্দিষ্ট একটা প্রসেস রয়েছে, যেটাকে সজাগতায় একটা সেন্ট্রাল ডোগমা বলতে পারি। না, সেন্ট্রাল ডোগমা অনুসারে আমরা এটা আগে হয়তো দেখেছি, ডিএনএ থেকে সংশ্লেষিত হয় ডিএনএ। এই প্রসেসটাকে বলা হয় রেপ্লিকেশন। রেপ্লিকেশন ডিএনএ থেকে পূর্ববর্তী তখন ডিএনএ মলিকিউল রেপ্লিকেশন প্রক্রিয়ায় আবার একটা ডিএনএ তৈরি করে। ডিএনএ থেকে আরএনএ সংশ্লেষণের পদ্ধতি, একটা নির্দিষ্ট ডিএনএ অর্থাৎ যদি জিন হোক, যে জিন রয়েছে আমাদের ক্রোমোজোমের সাথে বা ক্রোমাটিন যাই বলি না কেন, তার ডিএনএ থেকে আরএনএ এটা তৈরি হচ্ছে। এই একটা পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতিটার নাম যেমন বললাম রেপ্লিকেশন। এটা হচ্ছে রেপ্লিকেশন বা বাংলায় বলা হয় প্রতিলিপিকরণ। প্রতিলিপিকরণ সেই রকমই দ্বিতীয় ধাপ যেটা রয়েছে ডিএনএ থেকে আরএনএ, এইটা হলো ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন ট্রান্সক্রিপশন এখানে ফরমেশনটা কেমন হয়, একটা প্রতিলিপি, হুবহু একটা নকল হচ্ছে ডিএনএ থেকে আরেকটা ডিএনএ মলিকিউল। এবার এইখানে ট্রান্সক্রিপশন ব্যাপারটা এরকমই যে ডিএনএ এইখানে নিউক্লিওটাইড, ডিএনএ বা আরএনএ যাই বলি না কেন, এটা তো একটা পলিনিউক্লিওটাইড, এটা পলিডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড। আরএনএ হলো রাইবোনিউক্লিওটাইড, পলিরাইবোনিউক্লিওটাইড। তাহলে এখানে থেকে আরএনএর কি তফাৎটা রয়েছে? না, তফাৎটা কিছু নেই। ল্যাঙ্গুয়েজ যেমন আমরা একটা ল্যাঙ্গুয়েজ ইংলিশ টু ইংলিশ সেখানে হরফ চেঞ্জ করে যেমন লিখি, সেখানে জাস্ট বলতে পারি যে এখানে মূলত আলাদা বলতে সুগার আলাদা। এই সুগার আলাদা হওয়ার জন্য ওদের নিউক্লিওটাইডগুলো আলাদা। এবং এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা তার জন্য ট্রান্সক্রিপশন বলা, অর্থাৎ স্ক্রিপ্টটাকে পরিবর্তন করা ফ্রম, তার মানে নিউক্লিওটাইড থেকে নিউক্লিওটাইড ল্যাঙ্গুয়েজ। আরএনএ এইখান থেকে এই ধাপটা আমাদের পড়ার আজকে বিষয়, সেটা হচ্ছে ট্রান্সলেশন। এইখান থেকেই তৈরি হচ্ছে প্রোটিন। এইখান থেকেই তৈরি হয় প্রোটিন। প্রোটিন যদিও সরাসরি হয় না, মূলত কিন্তু এখানে হয় পলিপেপটাইড। এটা লেখা ভালো, পলিপেপটাইড। পলিপেপটাইড কারণ আমরা হয়তো আগে এটা পড়ে নিয়েছি, ক্লাস 11-এ এটা আমাদের পড়ে নিয়েছি, যখন হয়তো বায়োমলিকিউলস প্রোটিন পলিপেপটাইডের ডিফারেন্স রয়েছে। তাহলে আরএনএ থেকে প্রোটিন, দিস ইজ দ্য ট্রান্সলেশন। ট্রান্সলেশন এই প্রক্রিয়াটাই হলো প্রোটিন তৈরি বা পলিপেপটাইড সিনথেসিস। ট্রান্সলেশন মানে হলো একটা ল্যাঙ্গুয়েজ থেকে পুরো সেপারেট একটা ল্যাঙ্গুয়েজে কনভার্ট। অর্থাৎ এইখানে ল্যাঙ্গুয়েজ ব্যাপারটা ছিল কি, এইখানে আমাদের যে কোড ছিল, জেনেটিক কোড, মানে জিনের যে নিজস্ব ভাষা, সেই কোডিং ইনফরমেশন আমরা আগে জানি যে জিনের মধ্যেই কিন্তু আমাদের যাবতীয় তথ্য লুকিয়ে আছে। একটা জীবের ক্যারেক্টার কেমন হবে সেই তথ্যটা কিন্তু জীবের মধ্যে থাকে, সেটাই কোড। সেই কোড, জেনেটিক যে কোড, সেই কোডটা কিন্তু তার অন্য ভাষাতে, অর্থাৎ সেই ভাষা সেটা কিভাবে সেটা বাইরে এক্সপ্রেস করবে। বাইরে এক্সপ্রেস করবে একটু আগেই বললাম যে সে বাইরে সেটা এক্সপ্রেস করবে, সেটা কোনো একটা ফেনোটাইপ বা অ্যালিল তৈরির মাধ্যমে। যে ফেনোটাইপ বা অ্যালিলটা প্রকৃতপক্ষে নির্ধারিত হচ্ছে
যে তার কোনো একটা এনজাইমেটিক প্রোটিন বা কোনো স্ট্রাকচারাল প্রোটিন বা আদার্স কিছু বিভিন্ন ধরনের প্রোটিন তৈরির মাধ্যমেই কিন্তু সেটা এক্সপ্রেস করছে যে কোনো। তাহলে প্রোটিন এইখানে ট্রান্সলেশন, এই প্রক্রিয়া প্রোটিন এইখানে তৈরির মাধ্যমে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে বংশগতির যে আণবিক ভিত্তি সেইটা কিন্তু প্রোটিন তৈরির মাধ্যমেই কিন্তু প্রকৃতপক্ষে এখানে নির্ধারিত হচ্ছে। রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। এখন এই প্রক্রিয়াটা ডিএনএ থেকে আরএনএ, ডিএনএ থেকে ডিএনএ, এটা তো আমরা হয় জানি যে কোনো ডিএনএ থেকে ডিএনএ হতে পারে, এইটা হচ্ছে সেন্ট্রাল ডোগমা। অনেক সময় আমরা এখন জানি রিভার্স ট্রান্সক্রিপশন, এই প্রক্রিয়াতে আরএনএ থেকে ডিএনএও আসতে পারে, এটাও কিন্তু সম্ভব। আরএনএ থেকে ডিএনএ, এটা এখন আমাদের আলোচনা যদিও বিষয় নয়। আমরা তাহলে আলোচনা করব আজকে আরএনএ থেকে প্রোটিন কিভাবে তৈরি হয়। প্রথমে আসি যে আমাদের প্রোটিন বা পলিপেপটাইড সংশ্লেষণের জন্য কি কি লাগবে বা কি কি দরকার হয়। না, পলিপেপটাইড সংশ্লেষণের জন্য লাগে, প্রথম পলিপেপটাইডকে আমরা তার জানি যে পলিপেপটাইড কি না, পলিপেপটাইড হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের পলিমার, অনেক অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত একটা বড় একটা অণু। তাহলে পলিপেপটাইড এইরকম ভাবে আমরা ধরতে পারি যে অ্যামাইনো অ্যাসিড অনেকগুলো রয়েছে, 1, অ্যামাইনো অ্যাসিড 2, অ্যামাইনো অ্যাসিড 3, এরা কিন্তু পেপটাইড অনেকগুলো, ধরা যাক এরকম n সংখ্যক অ্যামাইনো অ্যাসিড আছে, এইরকম দিয়ে একটা পলিপেপটাইড তৈরি হয়। তা পলিপেপটাইড তৈরির জন্য প্রথমে কি লাগছে? অ্যামাইনো অ্যাসিডস, এটা বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডস লাগে। এছাড়া কি কি লাগবে? নাম্বার 1, নাম্বার 2, অ্যামাইনো অ্যাসিডগুলি কিভাবে, বিভিন্ন রকমের অ্যামাইনো অ্যাসিড আছে আমরা জানি, আমাদের দেহের কেন মোটামুটি সমস্ত জীব জগতে যত রকমের প্রোটিন হয়, সমস্ত প্রোটিনই কিন্তু 20টি অ্যামাইনো অ্যাসিড দিয়ে মূলত তৈরি হয়। 20টি বলতে 20 রকমের। এই 20 রকমের অ্যামাইনো অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিডগুলোকে বলা হয় স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিড। এগুলো প্রোটিন তৈরি করে। তার মানে স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিড ছাড়া আর যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরে জীব জগতে পাওয়া যায় সেগুলোকে বলা হয় নন স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিড। নন স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিড যেমন অর্নিথিন, আমরা হয়তো নাম জানি, অর্নিথিন আমাদের ইউরিয়া সাইকেলের সাথে আছে। তো স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিড, এদের সংখ্যা বা এদের সজ্জা, এই দুটো উপর নির্ভর করে বিভিন্ন রকমের প্রোটিন হয়, এটা 1 নম্বর। দ্বিতীয় নম্বর, এর পাশাপাশি আরও কিছু রয়েছে, যেমন তাদের 3 ডাইমেনশনাল স্ট্রাকচার কীরকম হবে বা আরও মডিফিকেশান কিছু হয়, সে কীরকম, তার উপর বিভিন্ন ধরনের কিন্তু প্রোটিন হয়। যাই হোক, তাহলে আমরা প্রথম দরকার হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিডগুলো অবশ্যই কোন অ্যামাইনো অ্যাসিড? না, স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিড। যে স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিড আমরা পুরোটার নাম জানি, তার মধ্যে আমাদের এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডগুলোও পড়ে। এবার 2 নম্বর যেটা লাগবে, এইটা হচ্ছে আরএনএ। আরএনএ বলতে একটা লাগবে মেসেঞ্জার আরএনএ, লাগবে ট্রান্সফার আরএনএ, এটা লাগবে। এছাড়া লাগবে রাইবোজোম। রাইবোজোমাল আরএনএটাও লাগে, কারণ রাইবোজোমাল আরএনএটাকে আমরা আলাদা করে না বলে একসাথেও বলতে পারি রাইবোজোম, যার মধ্যে থাকছে কিন্তু রাইবোজোম, ওর মধ্যে প্রোটিনটাও থাকছে, রাইবোজোম এবং আরএনএ, এগুলো লাগছে। এছাড়া কি লাগবে? লাগবে বিভিন্ন ধরনের প্রোটিন ফ্যাক্টর।
বিভিন্ন ধরনের প্রোটিন ফ্যাক্টর। তাহলে প্রোটিন ফ্যাক্টরস লাগবে। এই প্রোটিন ফ্যাক্টরস এগুলো বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধাপে লাগবে। এই ছাড়া কি লাগবে? প্রোটিন ফ্যাক্টর ছাড়া এনজাইম লাগবে, অন্যান্য এনজাইমস লাগবে। এছাড়া লাগবে আমাদের ইনঅর্গ্যানিক আয়ন কিছু লাগবে, যেমন Mg2+, অর্থাৎ ইনঅর্গ্যানিক আয়ন। বিভিন্ন এই কম্পোনেন্টগুলো কিন্তু ট্রান্সলেশনের বিভিন্ন পর্যায়ে কিন্তু লাগবে। প্রক্রিয়াটা অনেক বড় এবং এই প্রক্রিয়াটা অনেকটাই জটিল। তবে এটাকে আমরা সুবিধার্থে তিনটে প্রধান কিন্তু ভাগে আমরা ভাগ করব। পুরো প্রক্রিয়াটাকে তিনটে প্রধান পর্যায়ে আমরা ভাগ করব। এই তিনটে প্রধান পর্যায়গুলো কি কি হবে না? প্রথমে ট্রান্সলেশন প্রক্রিয়ার শুরু যে প্রক্রিয়াটা, সেইটাকে বলা যাবে ইনিশিয়েশন বা প্রারম্ভিক পর্যায়। প্রারম্ভিক পর্যায় বা ইনিশিয়েশন। প্রারম্ভিক পর্যায় বা ইনিশিয়েশন, এটা একটা। নাম্বার 2, দ্বিতীয় পর্যায়কে আমরা বলবো দীর্ঘীকরণ পর্যায় বা ইলংগেশন। এখানে ইলংগেশন বলতে আমি পরে বলে দিচ্ছি কি। ইলংগেশন বলতে অ্যামাইনো অ্যাসিডের দ্বারা যে পলিপেপটাইড চেনটা তৈরি হচ্ছে, এই পলিপেপটাইড চেনটা দীর্ঘীকরণ। তাহলে দীর্ঘীকরণ পর্যায় এটা হচ্ছে ইলংগেশন। এবং 3 নম্বর হলো সমাপ্তিকরণ পর্যায়। বা এটাকে বলে টার্মিনেশন। এই তিনটে পর্যায়ে পলিপেপটাইড চেন তৈরি হয়। ঠিক আছে, আমি তাহলে প্রথমের পর্যায়টা শুরু করি। প্রারম্ভিক পর্যায়, এটাতে প্রথমে বলবি প্রারম্ভিক পর্যায়ে এইখানের সাথে প্রথমে কিন্তু এর সাথে কিছু আনুষঙ্গিক পর্যায় কিন্তু থাকে। এখন আনুষঙ্গিক পর্যায় গুলো কি কি সেটা আমি আগে এর সাথে সাথে বলে নিই। না, আমরা দেখলাম আগে যে আমাদের লাগছে অ্যামাইনো অ্যাসিড, আমাদের লাগছে টিআরএনএ, এমআরএনএ, আমাদের রাইবোজোম, বিভিন্ন রকম এইগুলো লাগছে। তো প্রথমে টিআরএনএ প্রথম পর্যায়ে, যেটা এর সাথে আনুষঙ্গিক বললাম, প্রথম পর্যায়ে ঠিক প্রারম্ভিক পর্যায়ের সাথে সাথে বা প্রত্যেক পর্যায়ে লাগবে আনুষঙ্গিক পর্যায় যেটা আছে, সেটা হচ্ছে চার্জিং অফ টিআরএনএ। চার্জিং অফ টিআরএনএ মানে হলো একটা টিআরএনএর গঠনটা হচ্ছে এই রকম। জাস্ট আমরা এটাকে যদি ক্লোভার লিফ মডেল অনুসারে ধরি, তাহলে গঠনটা হচ্ছে জাস্ট এই ধরনের গঠন। এইটা হলো এর 5 প্রাইম এন্ড, এটা হলো 3 প্রাইম এন্ড। তাহলে আমাদের পড়ার নিয়ম হচ্ছে রিডিং ফ্রেম এইদিকে আমরা পড়বো, অর্থাৎ 5 প্রাইম টু 3 প্রাইম। এখন এইখানে এগুলো আমরা কিছু জানি। টিআরএনএ এটা লুপের মতো যেটা আছে, টি সাইসি লুপ। এই লুপটাকে বলে অ্যান্টিকোডন লুপ। এই লুপটা হলো ডিএইচইউ লুপ, অর্থাৎ 5 প্রাইম দিকটা
এইখানে বাকি এগুলোকে আর্ম বলে, এটা স্মল আর্ম বা লাম। এখানে এই জায়গাতে টিআরএনএ অন্যান্য আরএনএ থেকে অনেক ছোট, এবং টিআরএনএ মূলত আমরা যেটা দেখেছি মোটামুটি 73 থেকে 93 এর মাঝে কিন্তু এই নিউক্লিওটাইড সংখ্যা নিয়ে তৈরি হয়। টিআরএনএ এতই ছোট, এবং এখানে যেটা এগুলো দেখছি এই যে বাহুর মতো, এগুলো কমপ্লিমেন্টারি, পরস্পর বেস দিয়ে কিন্তু এরা একটা করে ঠিক যেন ডবল স্ট্যান্ডার্ডের মতো গঠন তৈরি করছে, স্টেম বলে, এগুলোকেও স্টেম বলে, বাহু। তো ডিএইচইউ লুপ এর সাথে এটা ডিএইচইউ স্টেম, এটাও অ্যান্টিকোডন স্টেম, অ্যান্টিকোডন এই লুপের সাথে টিসাইসি, এটা একটা স্টেম, আর্ম বলা যায় স্টেম। এইটা হলো একটা অ্যাকসেপ্টর আর্ম। এই জায়গায় কেন না, অ্যামাইনো অ্যাসিড যেটার কথা, যেটা এখানে খুব দরকার, সেটা কিন্তু যুক্ত হবে এই প্রান্তের সাথে। 3 প্রাইমের সাথে একটা OH হাইড্রক্সিল গ্রুপ থাকে, 3 প্রাইম। এই হাইড্রক্সিল গ্রুপ থাকে কার না সি, এখানে 3 প্রাইম হাইড্রক্সিল গ্রুপ সি, সি এ। অর্থাৎ এখানে একটা অ্যাডেনাইলিক একটা, এখানে একটা নিউক্লিওটাইড থাকে, যে অ্যাডেনাইলিক অ্যাসিড বা অ্যাডেনাইলেট, তার রাইবোজ সুগারের OH এর সাথে, অর্থাৎ হাইড্রক্সিল গ্রুপের সাথে অ্যামাইনো অ্যাসিড কিন্তু এইখানে যুক্ত হবে। এইভাবে একটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে যাওয়া টিআরএনএ এর সাথে, এটাকে বলা হচ্ছে চার্জিং অফ টিআরএনএ, অর্থাৎ টিআরএনএ এর সাথে অ্যামাইনো অ্যাসিডের একটা সম্পর্ক। এবং এই রকমের টিআরএনএ কে বলা হবে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ, অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ। এই অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ এইভাবে এটা আসবে, অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ এইভাবে এটা আসবে। তো যাই হোক, আমরা এখানে দেখলাম যে এটা কিন্তু প্রথম এটা হতে হবে। এইটা হবার জন্যে প্রথমে কিন্তু বলে দিই যে কোনো টিআরএনএর সাথে যে কোনো অ্যামাইনো অ্যাসিড কিন্তু যুক্ত হয় না। আমরা জানলাম যে 20 রকমের অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে। তাহলে এই 20 রকমের অ্যামাইনো অ্যাসিডের জন্যে তাহলে অন্ততপক্ষে 20 রকমের অ্যামাইনো অ্যাসিডের জন্য অন্ততপক্ষে 20টি এরকম রকমের টিআরএনএ কিন্তু থাকবে। এখন এই বিক্রিয়াটা একটা এনজাইমেটিক বিক্রিয়া, এবং এই বিক্রিয়াটা যে এনজাইম ঘটায় তাকে বলা হয় অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ। অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ। অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ, এই উৎসেচকটাও কিন্তু খুব স্পেসিফিক। এটাও কিন্তু নির্দিষ্ট টিআরএনএ এবং নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড ওর মধ্যেই কিন্তু এই বিক্রিয়াটা কিন্তু ঘটাবে। অর্থাৎ এইরকম অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএও তাহলে অন্ততপক্ষে 20 রকমের থাকা দরকার। বাস্তবিকভাবে দেখা যায় যে আমাদের জেনেটিক কোড যদি আমরা পড়ি তাহলে জানবো, জেনেটিক কোড দেখব যে একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য একাধিক কিন্তু কোড রয়েছে, এবং এই কোড, একাধিক কোড থাকার জন্য আমাদের টিআরএনএ এর সংখ্যাটাও কিন্তু 20-র অনেকটাই বেশি। এটা প্রায় 32টার মতো কিন্তু লাগে। তো এইখানে অন্তত এইটা আমরা এখানে কিন্তু তাহলে দেখলাম যে এইভাবে কিন্তু প্রথমে একটা টিআরএনএ এবং অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত হয়, যাকে বলা হয় চার্জিং অফ টিআরএনএ, বা এই প্রক্রিয়াটাকে বলা যেতে পারে অ্যামাইনো অ্যাসাইলেশন অফ টিআরএনএ। এবং এই প্রক্রিয়াটা একটা উৎসেচক
নিয়ন্ত্রিত প্রক্রিয়া যাকে আমরা বললাম কি যে অ্যামাইনো অ্যাসাইড টিআরএনএ সিনথেটেস এই কারণে বলছি সিনথেটেস এনজাইমটা কেন এনজাইমটা সিনথেটেস এই জন্য বলি সিনথেস আর সিনথেটেস দুটো ক্যাটাগরি সিনথেটেস মানে এখানে একটা এটিপি এনার্জি লাগে এটিপি মলিকিউল লাগে এই বিক্রিয়াটা ঘটাবার জন্য বিক্রিয়াটা তাহলে কিভাবে আমরা লিখতে পারি না এইখানে বিক্রিয়াটা আমরা লিখব টি এখানে অ্যামাইনো অ্যাসিড প্রথম এখানে হয় অ্যামাইনো অ্যাসিড প্লাস এটিপি এটা প্রথম বিক্রিয়াটা হয় এটার সাথে অ্যামাইনো অ্যাসিড এএমপি একটা কম্পাউন্ড কিন্তু তৈরি হয় যুগ্ম এখান থেকে পাইরোফসফেট এটা বেরিয়ে যায় এটিপি থেকে এএমপি পড়ে থাকে অ্যামাইনো অ্যাসিড এটিপি যুক্ত হয়ে যায় এই রিঅ্যাকশনটা ওই এনজাইম সিনথেটেস অ্যামাইনো অ্যাসাইড টিআরএনএ সিনথেটেস ওই এনজাইমটাই কিন্তু এই রিঅ্যাকশনটা ঘটায় একই সাথে এই যে যৌগটা তৈরি হলো এএমপি এটার সাথে এবার নির্দিষ্ট টিআরএনএ এটা লাগে এই নির্দিষ্ট টিআরএনএ এটার জন্য এই টিআরএনএ গুলোকে এইভাবে লেখা হয় ধরা যাক এটা AA1 তাহলে AA1 এটা অ্যামাইনো অ্যাসিড 1 যদি এটা প্রারম্ভিক অর্থাৎ প্রথম যে অ্যামাইনো অ্যাসিডটা আসে সবসময় প্রোটিন সিনথেসিসের সময় সেটা হচ্ছে মিথিওনিন তাহলে মিথিওনিনের জন্য আমরা এটা কি লিখবো না এটা হচ্ছে মেট লিখবো মেট তাহলে এই মেট কথাটা কিন্তু লিখবো অর্থাৎ এটা মিথিওনাইল টিআরএনএ যেমন প্রথম যে টিআরএনএটা আবিষ্কার সেটা হচ্ছে অ্যালানাইন ইস্টে যে থেকে অ্যালানাইন টিআরএনএ অর্থাৎ এটা হচ্ছে টিআরএনএ যেটা হচ্ছে অ্যালানিন এর ক্যারিয়ার অ্যালানিন অ্যামাইনো অ্যাসিডের ক্যারিয়ার এটা ক্যারিয়ার হিসেবে কাজ করে বা এইখানে টিআরএনএ এরপর যুক্ত হয়ে কি তৈরি হবে এরপর যুক্ত হয়ে এইখানে অ্যামাইনো অ্যাসিডের সাথে টিআরএনএ সংযুক্তিকরণ হবে টিআরএনএ অ্যামাইনো অ্যাসিড প্লাস এএমপি অর্থাৎ এখান থেকে এএমপিটা বেরিয়ে যাবে আর এটার জন্য কিন্তু একটা মলিকিউল এটিপি কিন্তু লাগছে তাহলে এখানে টিআরএনএ ক্যারিয়ার হবে আমরা এটাকে এইভাবেও লিখতে পারি এইভাবে আমরা দেখে নিতে পারি যে এটাকে খুব সহজ করে এইভাবে আমরা করব এইভাবে আমরা এইরকম লিখতে পারি খুব সহজ করে এটা আমি উল্টো দিকে আঁকলাম এটা অ্যান্টিকোডন লুপটাকে উল্টো করে রেখেছি অ্যান্টিকোডন লুপটাকে আর বাকিটাকে আরো সরলীকরণ করে নিয়েছি যাতে অসুবিধা না হয় কারণ অ্যান্টিকোডন লুপটা কিন্তু এবার আমাদের দরকার এটাকে অ্যান্টিকোডন কেন বলে না কোডনের সাথে এমআরএনএর কোডনের সাথে এই লুপটাই কিন্তু এটা বিক্রিয়া করে কোডন অ্যান্টিকোডন ইন্টারঅ্যাকশন এইভাবে এইখানে কমপ্লিমেন্টারি এই যে সিকোয়েন্স থাকবে ঠিক কোডনে একটা অ্যান্টি অর্থাৎ এখানে কমপ্লিমেন্টারি সিকোয়েন্স কিন্তু এই লুপের মধ্যে থাকবে নির্দিষ্ট আরএনএ এবার এর সাথে কিন্তু আমরা দেখছি এইটাকে 5 প্রাইম এন্ড এটা 3 প্রাইম এন্ড 3 প্রাইমের সাথে তাহলে যুক্ত হচ্ছে কি এই অ্যামাইনো অ্যাসিডটা তাহলে এই অ্যামাইনো অ্যাসিড এইভাবে যুক্ত হবে তাহলে এইটার সাথে এইভাবে মেসেঞ্জারে যুক্ত হয় তার জন্যে আমরা দেখলাম যে এইখানে টিআরএনএ এই কমপ্লেক্সটা যখন মেসেঞ্জার আরএনএর সাথে যুক্ত হবে তার আগে কিন্তু এখানে টিআরএনএ অ্যামাইনো অ্যাসিডের সাথে সংযুক্ত হয় যাকে চার্জিং অফ টিআরএনএ বলা হয় অর্থাৎ এটা কি বলছি অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ অ্যামাইনো অ্যাসাইলেশন তাহলে আমরা প্রক্রিয়াটাকে এটা আনুষঙ্গিক পর্যায়ে বলতে পারি এটা প্রারম্ভিক পর্যায়ে শুধু না সমস্ত পর্যায়ে এইটা লাগবে এবার মূলত আমরা আজকে প্রোক্যারিওটিক কোষের মধ্যে যে পলিপেপটাইড সংশ্লেষণ সেটা নিয়ে আমরা বলি আজ সেখানে আরেকটা ঘটনা ঘটে থাকে এটা প্রোক্যারিওটিক ইউক্যারিওট সবাই যেমন হয়
কিন্তু প্রোক্যারিওটে একটা ঘটনা ঘটে থাকে, সেটা হলো ফরমাইলেশন। তাহলে প্রারম্ভিক পর্যায়ের সাথে এইটা কিন্তু এই ফরমাইলেশন প্রক্রিয়াটা প্রোক্যারিওটদের জন্য কিন্তু লাগেই, এটা অপরিহার্য। ফরমাইলেশন ব্যাপারটা কি না, ফরমাইলেশন ব্যাপার বলি যে প্রত্যেকটা পলিপেপটাইড সংশ্লেষের আগে যে অ্যামাইনো অ্যাসিডটা কোডনটা আগে আসে, সেই অ্যামাইনো অ্যাসিডটা হলো মিথিওনাইন, এবং মিথিওনাইনে যে কোডটা আছে সেটা হলো AUG। মনে করা যাক এইটা হলো একটা মেসেঞ্জার আরএনএ, নির্দিষ্ট মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার আরএনএতে যে পলিপেপটাইড তৈরি হবে 5 প্রাইম থেকে 3 প্রাইমের এই ডিরেকশনের দিকে তৈরি হবে, এবং এইটা প্রথম যে কোডন রয়েছে এখানে পরপর নিউক্লিওটাইড বেস সিকোয়েন্স রয়েছে পরপর। এবার এখানে প্রথম যে কোডনটা আসবে সেই কোডনটা কিন্তু যদি এটা প্রথম কোডন হয় পরপর রিডিং ফ্রেমটা হবে পরপর। এই কোডনটা এই যে পরপর যেটা আসছে প্রথম কোডনটা হবে মিথিওনাইনে, যেটা হবে AUG। যেটা এই কোডনটা মিথিওনাইনের কোডনটা হবে AUG, এই কোডনটা মিথিওনাইনের কোডন। এই AUG-টাই কিন্তু ইনিশিয়েটর কোডন বলে বা প্রারম্ভিক কোডন AUG। এবার এইখানে যে প্রারম্ভিক, অবশ্য AUG অন্য জায়গাতেও থাকবে, কিন্তু প্রথমে এই কোডনটা অবশ্যই মিথিওনাইনে হবে, এবং এই প্রারম্ভিক পর্যায়ে যে মিথিওনাইনটা যুক্ত হবে এই মিথিওনাইনটা কিন্তু ফরমাইল গ্রুপ, এই মিথিওনাইনের সাথে একটা ফরমাইল গ্রুপ যুক্ত হবে। ফরমাইল মানে হচ্ছে অ্যালডিহাইড। এই গ্রুপটা কিন্তু যুক্ত হবে যাতে যাতে এটা ঠিক এই প্রথমেই যুক্ত হয়, যাতে এটা প্রথম অর্থাৎ ইনিশিয়েটর AUG এই কোডনের সাথে যুক্ত হয়। মাঝে AUG কোথাও যদি অন্য জায়গায় মিথিওনাইনের কোড থাকে সেখানে যাতে যুক্ত না হয়। তাহলে আমরা প্রথমে যেমন বললাম চার্জিং অফ টিআরএনএ, দ্বিতীয়বার অ্যামাইনো অ্যাসাইলেশন অফ টিআরএনএ, এরপরে যেটা আমরা বলছি এটা অ্যামাইনো অ্যাসাইলেশন। আমি যেমন বললাম অ্যামাইনো অ্যাসাইলেশন, এইটা যেমন একটা বললাম যে অ্যামাইনো অ্যাসাইলেশন লাগবে। দ্বিতীয়বার যেটা প্রোক্যারিওট সিস্টেমের জন্য হবে সেটা হচ্ছে ফরমাইলেশন। ফরমাইলেশনটা কার হচ্ছে না, অ্যামাইনো অ্যাসাইলেশনটা হয়ে যাওয়ার পর যেটা প্রারম্ভিক অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ এটা বলতে পারি যে প্রারম্ভিক যে চার্জ টিআরএনএ, অর্থাৎ এখানে সেটা হবে প্রারম্ভিক টিআরএনএর জন্য ওটা হবে কি হবে প্রারম্ভিক টিআরএনএর জন্য না, তখন এটা হবে মেট অর্থাৎ মিথিওনাইন। তখন এটাকে আমরা মেট লিখব, মিথিওনাইন। তাহলে মেট এই যে মেট এটা করাই আছে সেটা হবে, তাহলে মেট এটা তৈরি হতো, তাহলে মেট টিআরএনএ ফর মিথিওনাইন। এইখানে একটা মজার ব্যাপার যে এখানে মেট টিআরএনএ মেট, এইখানে যে মিথিওনাইন, এই মিথিওনাইন এইটা ফরমাইলেশন হবে, কিন্তু এই ফরমাইলেশন হওয়ার জন্য এই টিআরএনএটাও কিন্তু আলাদা হবে। এটা অন্য মিথিওনাইন যেটা এই কোডিং সিকোয়েন্সের মাঝামাঝি জায়গায় যে সমস্ত AUG অর্থাৎ মিথিওনাইন কোড করে, সেই মিথিওনাইন টিআরএনএ যেটা তৈরি হয় সেটা কিন্তু এখানে নয়, এবং এখানে টিআরএনএটাও কিন্তু আলাদা হবে। তার মানে এই টিআরএনএটা শুধু এরকম ছিল না, টিআরএনএ মেট নয়, এই টিআরএনএটা কিন্তু ফরমাইলেটেবল মিথিওনাইন, অর্থাৎ ফরমাইল গ্রুপ যুক্ত হবে এমন মিথিওনাইনে তাকে ক্যারি করতে পারবে, তার সঙ্গে যুক্ত। তাহলে মেট টিআরএনএ এইটা হবে F-মেট, অর্থাৎ এটা ফরমাইল গ্রুপ যুক্ত হয় এমন মিথিওনাইনকে এ ক্যারি করতে পারবে। এবার তাহলে এই টিআরএনএ এটা আমি F-মেট লিখে দিলাম প্রথমের জন্য F-মেট। এবার এইটা মেট টিআরএনএ F-মেট, এটা কি হবে ফরমাইল গ্রুপ যুক্ত হবে এর সাথে ফরমাইল F। তাহলে ফরমাইল গ্রুপ যুক্ত হচ্ছে F-মেট
টিআরএনএ আরএনএ, এইটা হবে এফমেট, এটা স্মল এফ। এই মিথিওনাইন ঠিক এইভাবে তৈরি হবে। এটা কোথা থেকে পায়? এটা কিন্তু একটা সেলের মধ্যে একটা সোর্স রয়েছে। এই সোর্সটা হচ্ছে ফরমাইল টেট্রাহাইড্রোফোলেট, ফরমাইল টেট্রাহাইড্রোফোলেট, টেট্রাহাইড্রোফোলেট, টেট্রাহাইড্রোফোলিক অ্যাসিড যেটা। তাহলে এইখানে এই ফরমাইল গ্রুপ এইটা কিন্তু এটা সোর্স হিসাবে কাজ করছে। এখানে একটা এনজাইমও লাগে, এনজাইমটার নাম হলো ট্রান্সফরমাইলেজ। এনজাইমটা হলো ট্রান্সফরমাইলেজ, এখানে লিখে দিই। এনজাইম এই রিঅ্যাকশনটার জন্য লাগবে ট্রান্সফরমাইলেজ। এটা ইউক্যারিওটিক কোষে কিন্তু এটা হয় না, এবং ইউক্যারিওটিক কোষে এটা হয় না। ইউক্যারিওটিক কোষে এই সিস্টেমটার প্রয়োজন হয় না, তার কারণ এটা অন্য সিস্টেম থাকে। এই প্রধান বলি এই এখানে যে ফরমাইলেশন হচ্ছে, এই ফরমাইলেশনটা হলে কি সুবিধা হয় না, আবার বলছি যে এটা ফরমাইলেশনটা হলে যাতে প্রথম অর্থাৎ মিথিওনাইল টিআরএনএ যেটা প্রথম ইনিশিয়াল কোডনে কিন্তু যুক্ত হয়, তাই কিন্তু হয়। এবং এইটা কিন্তু খুব স্পেসিফিক, কারণ এটা না হলে বাকিটা পুরোটা গন্ডগোল হবে। এবং সেটাকে ঠিক চেনানোর জন্যে এইভাবে হয়। তার জন্য ফরমাইল গ্রুপ যেটা মিথিওনাইল অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইনো গ্রুপের সাথে ওই ফরমাইল মানে অ্যালডিহাইড গ্রুপটাকে যোগ করে দেওয়া হয়। তাহলে এটা গেল দ্বিতীয় পদ্ধতি। আমরা যেমন অ্যামাইনো অ্যাসাইলেশন বললাম প্রোক্যারিওটিক সিস্টেমের জন্য, আরেকটা লাগছে এই রিঅ্যাকশনটা হচ্ছে কি ফরমাইলেশন। এটা কার না ফরমাইলেশন প্রক্রিয়াটা ওর পরে হচ্ছে, যেটা কার না মিথিওনাইল টিআরএনএ। এই মিথিওনাইল টিআরএনএ এইটা পরবর্তীকালে এই ফরমাইলেশনটা ঘটছে। এই দুটো প্রক্রিয়া কিন্তু প্রথমে লাগবে, অর্থাৎ মিথিওনিন এটার চার্জিং টিআরএনএর সাথে, 2 নম্বর ওটার ফরমাইলেশন। তাহলে অ্যামাইনো অ্যাসাইলেশন দেন ফরমাইলেশন। এরপরে ফরমাইলেশনের পরে কিন্তু ইনিশিয়েশন বা প্রারম্ভিক এর মূল পর্যায়টা শুরু হয়। তাহলে মূল পর্যায়ের আগে এটা হয়ে গেল, ফরমাইলেশনটাও হয়ে গেল, এরপর আর দরকার নেই। এরপর কি হবে না ইনিশিয়েশন পর্যায়ে ইনিশিয়েশন কমপ্লেক্স কিভাবে তৈরি হবে আমরা দেখে নিই। ইনিশিয়েশন বা প্রারম্ভিক পর্যায়ের জন্য যেটা দরকার সেটা হচ্ছে ইনিশিয়েশন ফ্যাক্টর, যাকে আইএফ বলে। ইনিশিয়েশন ফ্যাক্টর দরকার হবে, এবং এরকম ফ্যাক্টর লাগছে ইনিশিয়েশন ফ্যাক্টর 1, IF2 এবং IF3। এই 3টে ফ্যাক্টর লাগে ইনিশিয়েশন ফ্যাক্টর, এইটা কিন্তু লাগবে। আর কি লাগবে ইনিশিয়েশন ফ্যাক্টর এছাড়া লাগছে আমার এই যে তৈরি হয়ে গেছে ফরমাইলেশনের পরে এফমেট, এটা যেমন 1 নম্বর এটা লাগছে। 2 নম্বর লাগছে এফ ফরমাইল গ্রুপযুক্ত যে মিথিওনাইন, তার ফরমাইল যে মিথিওনাইল টিআরএনএ এটা এফমেট, অর্থাৎ এফমেট এটা আমরা আগেই বলেছি যে এফমেটকে ক্যারি করার জন্য এই টিআরএনএটাও খুব স্পেসিফিক হয়, যেটা হচ্ছে এফমেট। এটা একটা লাগবে। 3 নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে আমরা জানি না রাইবোজোমস, সাব ইউনিট 30S, এটা প্রোক্যারিওটিকের জন্য 50S লাগবে। জিটিপি এনার্জি সোর্স হিসেবে জিটিপি লাগবে। পদ্ধতিটা কেমন হবে না, পদ্ধতিটা হবে জাস্ট এইভাবে
আচ্ছা, আমি প্রথমে একটা স্টেপগুলো বলে দিই। এই প্রারম্ভিক পর্যায়ে এগুলো রিকোয়ারমেন্ট। তো প্রথমে রাইবোজোম এর 30S সাব ইউনিট, যদিও এটা যখন প্রোটিন সংশ্লেষ হয় না তখন এটা কিন্তু এরা আলাদা থাকে, 30S 50S পৃথকভাবে থাকে। এবং 30S সাব ইউনিট, এই সাব ইউনিট এর সাথে ইনিশিয়েশন ফ্যাক্টর 3 প্রথমে কিন্তু যুক্ত হয়। ধরা যাক এটা 30S সাব ইউনিট, এর সাথে ইনিশিয়েশন ফ্যাক্টর 3 যুক্ত হয়, IF3। IF3টা প্রথম স্টার্ট করে, কেননা ইনিশিয়েশন ফ্যাক্টর 3 যদি যুক্ত না হয় তাহলে কি হবে না, এর সাথে 50S সাব ইউনিট যুক্ত হয়ে গিয়ে একটা কমপ্লেক্স তৈরি করবে, যে কমপ্লেক্সের সাথে পরে আর কিন্তু আরএনএ যুক্ত হবে না, বা ইনিশিয়েশন কমপ্লেক্সটা তৈরি হবে না, মিথিওনাইন যে টিআরএনএ এটাও যুক্ত হবে না। তাহলে IF3 এটা প্রথম যুক্ত হয়, এর সাথে দ্বিতীয় যেটা হয়, এরপর মেসেঞ্জার আরএনএ কিন্তু এতে সংযুক্ত হয়। মেসেঞ্জার আরএনএ সংযুক্ত হয় এই কমপ্লেক্সটা তৈরির পর। এইটা গেল IF3। এখানে মেসেঞ্জার আরএনএ কিন্তু 30S সাব ইউনিটের সঙ্গে যুক্ত হয়। এই 30S যে সাব ইউনিট রয়েছে এর সঙ্গে যুক্ত হয়। কিরকম ভাবে যুক্ত হবে না, মেসেঞ্জার আরএনএ 5 প্রাইম প্রান্ত দিকটাই যুক্ত হয় না। এখানে একটা জিনিস বলে দিই যে 5 প্রাইম প্রান্তের যে অংশ মেসেঞ্জার আরএনএ যুক্ত হচ্ছে সেটা কিন্তু এই রাইবোজোমাল সাব ইউনিটের, রাইবোজোমাল এই 30S সাব ইউনিটের একটা 16S আরআরএনএ একটা নির্দিষ্ট সিকোয়েন্সের সঙ্গে যুক্ত হয়। এবং এই 5 প্রাইম এন্ডের যে নির্দিষ্ট সিকোয়েন্স, এই নির্দিষ্ট সিকোয়েন্সটাকে বলে এসডি সিকোয়েন্স বা সাইনে ডালগার্নো সিকোয়েন্স। এই সাইনে ডালগার্নো সিকোয়েন্স, সাইনে ডালগার্নো সিকোয়েন্স, এই সাইনে ডালগার্নো সিকোয়েন্স এইটা কিন্তু এখানে থাকে। যে সিকোয়েন্সটা এই সাইনে ডালগার্নো সিকোয়েন্স এর সাথে 16S আরআরএনএ, এইটার কিন্তু নির্দিষ্ট অংশ, এই যে কমপ্লিমেন্টারি, এই নির্দিষ্ট অংশ এখানে যুক্ত হয়, এখানে যুক্ত হয়। এইভাবে এটা কি করে না, মেসেঞ্জার আরএনএ এইভাবে কিন্তু 30S সাব ইউনিটের সাথে অ্যাটাচড যুক্ত হয়ে যায় এবং একটা এই রকম কমপ্লেক্স তৈরি করে। IF3 30S মেসেঞ্জার আরএনএ নিয়ে একটা কমপ্লেক্স তৈরি করে। এটা পরবর্তী ধাপে এরপর IF2 অলরেডি কিন্তু এখানে ও কিন্তু জিটিপি মলিকুলের সাথে যুক্ত হয়ে থাকে। IF2 অলরেডি একটা জিটিপি মলিকুলের সঙ্গে যুক্ত হয়। আমি জিটিপিটা এইভাবে দেখাই, রেড দিয়ে, এটা গেল জিটিপি মলিকুলের সঙ্গে যুক্ত হয়। এইটা হলো IF2, এর সঙ্গে এটা IF2, এটা IF2 এর সঙ্গে যেটা যুক্ত হচ্ছে সেটা এরপর আমার এখানে তৈরি হয়ে আছে FMAT tRNA FMAT। এই FMAT tRNA FMAT এইটা কিন্তু এর সঙ্গে যুক্ত হয়ে আছে। আমি এটা এই রকম নিয়েছি, তাহলে এইটা এর সাথে যুক্ত হয়ে আছে FMAT tRNA FMAT। আচ্ছা, এটা অন্য কালারে করে দিলে আরো সুবিধা হবে, অন্য কালার এটা করে দিই, FMAT tRNA FMAT। এটা আমি tRNA স্ট্রাকচার খুব সহজ সরল করে এঁকে দিয়েছি। এটাইতে এর সাথে যুক্ত আছে কি না, অ্যামাইনো অ্যাসিড। তাহলে এর সাথে যুক্ত আছে মিথিওনাইন, যে মিথিওনাইনটা ফরমাইলেটেড হয়ে গেছে FMAT,
আর এই টিআরএনএটা হচ্ছে কি না টিআরএনএ টিআরএনএ এফ নেট বহন করার জন্য যে স্পেসিফিক টিআরএনএ তার জন্য এই এফ নেটটা লেখা হচ্ছে। আর এই যে যৌগটা এর পরবর্তীকালে যোগ হবে এই যৌগটা কোথায় যোগ হবে না যেখানে এই যে সাইনে ডালগার্নো সিকোয়েন্স বললাম এর পরের দিকে অর্থাৎ এর 3 প্রাইম এন্ডের দিকে ইনিশিয়েটর কোডন AUG কিন্তু থাকে। তাহলে AUG অবস্থানটা কিন্তু এর পরের দিকে অর্থাৎ যেখানে এখানে আমরা SD সিকোয়েন্স বলছি এর পরের দিকে AUG আছে, এর পরের দিকে AUG আছে, পরপর কথা এখানে AUG এই জায়গাতে। এবার AUG এমন ভাবে প্লেস হবে যাতে রাইবোজোমের একটা স্পেসিফিক জায়গা সেইখানেই কিন্তু এটা প্লেস হয় যেটাকে বলে পি সাইট। পি সাইট ব্যাপারটা হচ্ছে পেপটিডাইল সাইট। পেপটিডাইল সাইট এই পি সাইটে কিন্তু আসবে। তাহলে পি সাইট রাইবোজোমের দুটো জায়গা এখানে আসবে, একটা পি সাইট, এটা এসডি সিকোয়েন্স আমি দিলাম, এটা একটা পি সাইট আর একটা আছে এ সাইট। এটা আমরা পরে লার্জ সাবইউনিট যোগ হয়ে গেলে সেখানে পাবো। তাহলে AUG এমন ভাবে আসবে যাতে পি সাইটে এইটা যুক্ত হতে পারে। অর্থাৎ এই যে কমপ্লেক্সটা আমরা তৈরি পেয়েছি এখানে কার কার কমপ্লেক্স না IF2 GTP F-net, এই কমপ্লেক্সটা কিন্তু এখানে যুক্ত হতে পারে। তাহলে এখানে আমরা দেখলাম যে প্রারম্ভিক কোডন AUG অর্থাৎ মিথিওনাইনের কোডনটা এমন ভাবে করা এখানে আছে যেটা কিন্তু যার সাথে এই প্রথম ইনিশিয়েটর অর্থাৎ ইনিশিয়েটর মিথিওনাইল টিআরএনএ, এটা এক ধরনের অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ, এটা কিন্তু যুক্ত হলে সেটা পি সাইটের দিকে আসে। তো আমি এটা এখানে লিখে দিলাম যে এইটা কিন্তু পি সাইট, ওই দিকেরটা হবে এ সাইট। তাহলে এইটাকে পি সাইট লিখলাম, পেপটিডাইল সাইট। কেন এটা আমি পরে আসছি। এটা গেল এ সাইট, অ্যামাইনো অ্যাসাইড সাইট। এইখানে তৃতীয় ধাপে এটা কি হবে না তৃতীয় ধাপে এইখানে এই কমপ্লেক্সটা কিন্তু এবার যুক্ত হবে। এই কমপ্লেক্সটা এইখানে নির্দিষ্ট তার কোডনের সঙ্গে অ্যান্টিকোডনের অংশটা দিয়ে যুক্ত হবে। অ্যান্টিকোডন এইটা এটা একটু অন্যভাবে হয়তো আলোচনা দরকার আছে যে অ্যান্টিকোডন জিনিসটা আমি এটুকু বলে রাখি যে অ্যান্টিকোডন এটা হচ্ছে কোডনের সাথে কিন্তু কমপ্লিমেন্টারি বেস সিকোয়েন্স হয়। এবং এখানে যেমন আমরা দেখলাম 5 প্রাইম এটা 3 প্রাইম, এইটা যখন যুক্ত হবে এটা 5 প্রাইম টু 3 প্রাইম, তাহলে এটা যখন যুক্ত হলো এটা 3 প্রাইম টু 5 প্রাইম হচ্ছে। অর্থাৎ আমরা এটাকে কিন্তু এর সঙ্গে যুক্ত করলে পাবো এইভাবে পাচ্ছি। তাহলে এইটা এইখানে 3 প্রাইম যার সাথে এফ মেড যোগ হয়ে আছে আর এইটা হলো 5 প্রাইম। তাহলে এইখানে কোডন এই কোডনের সাথে অ্যান্টিকোডন রিঅ্যাকশন কমপ্লিমেন্টারি বেস সিকোয়েন্স। এই কোডন অ্যান্টিকোডন এটা কিভাবে হচ্ছে না কোডনের যেটা 3 নম্বর বেস সেটা কিন্তু অ্যান্টিকোডনের 1 নম্বর, কেননা অ্যান্টিকোডন রিডিং ফ্রেম সবসময় 5 থেকে 3 এর দিকে পড়তে হবে। তাহলে এই দিক থেকে এদিকে আসলে এটা আমরা 1 নম্বর পাচ্ছি, ওটা পাবো কোথায় কোডনটা 3 নম্বরটা। এইটাতে আরেকটা যে ঘটনাটা ওভাল পেয়ারিং হয় এবং ওভাল পেয়ারিংটা এখানে খুব দরকার। ওভাল পেয়ারিংটার জন্য একই মানে অ্যামাইনো অ্যাসিড এ কিন্তু বিভিন্ন কোডের সঙ্গে বিভিন্ন একই অ্যামাইনো অ্যাসিড বিভিন্ন কোডের সাথে ওর এই এই অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ যুক্ত হতে পারে। যাই হোক, এখন এই কমপ্লেক্সটা তৈরি হলো উইথ তার জিটিপি এবং IF2 এর সাথে। IF2 এবং এর সাথে একসাথে এই কমপ্লেক্সটা কিন্তু এইখানে তৈরি হয়েছে। তাহলে এই কমপ্লেক্সটায় পরের ধাপে তৈরি হচ্ছে এইখানে এটা IF2 আছে, তার সাথে একটা জিটিপি অণু কিন্তু ওর সাথে গিয়ে যুক্ত হয়েছে। এরপর ইনিশিয়েশন কমপ্লেক্স এটা প্রায় তৈরি হয়ে গেছে। এরপর কি হবে না 50S সাব ইউনিট এর সাথে কিন্তু আসবে 50S সাব ইউনিট।
50s সাব ইউনিট এটা কিন্তু এরপর যুক্ত হবে 50s সাব ইউনিট এইখানে, আমি এটাকে এইভাবে এখানে লিখে দিচ্ছি। 50s সাব ইউনিট এইভাবে কিন্তু এর সাথে যুক্ত হয়ে যাবে। 50s সাব ইউনিট যুক্ত হয়ে যাওয়ার পর যে যুক্ত হলো, এই সংযুক্তিকরণটা কিন্তু এখানে জিটিপি ভেঙে যাবে, জিটিপি জিডিপি প্লাস পিআই ভেঙে বেরিয়ে যাবে, IF2 এটাও বেরিয়ে যাবে, সাথে সাথে অন্যান্য যে ফ্যাক্টর যেমন IF3 এটাও কিন্তু এখান থেকে বেরিয়ে চলে যাবে। কখন না যখন কিন্তু 50s সাব ইউনিট এটা আসবে। তাহলে 50s সাব ইউনিটটা আসার পর কি হবে, 50 এই যে কমপ্লেক্স এই যে ছিল এই কমপ্লেক্স সাথে 50s সাব ইউনিট যখনই কিন্তু যোগ হচ্ছে তখন জিটিপি এ ভাঙছে, এ ভেঙে জিটিপি প্লাস পিআই ভাঙছে, এবং সেই সময় এই যেটা ইনিশিয়েশন ফ্যাক্টরগুলো কিন্তু মুক্ত হয়ে যাচ্ছে। আর IF3 উদ্দেশ্য ছিল ঠিক এটা যে যাতে আগে ভাগে 50s সাব ইউনিট 30s সময় যুক্ত না হয়ে যায়, না হলে কিন্তু মেসেঞ্জার আরএনএ আর পরে যুক্ত হতে পারবে না, অর্থাৎ এই কমপ্লেক্সটার সাথে যুক্ত হতে পারবে না। তাহলে আগে এই কমপ্লেক্সটা তৈরি করে তারপরে 50s সাব ইউনিটে যুক্ত করাটাই কিন্তু এর উদ্দেশ্য। IF2 তাহলে কি কাজ করলো না টিআরএনএ এটা সংযুক্তিকরণ, অর্থাৎ টিআরএনএ বলা এখানে ভুল, অ্যামাইনো অ্যাসাইড অর্থাৎ প্রারম্ভিক অ্যামাইনো অ্যাসাইড যেটা F মানে ফরমাইল মিথিওনাইল টিআরএনএ, এই টিআরএনএটাকে তার নির্দিষ্ট কোডনের সঙ্গে যুক্ত করে দিতে সাহায্য করলো IF2। এটা পরবর্তীকালে আর লাগবে না, এটা এখানে যুক্ত করা যায়। ওখানে এবার বয়ে নেওয়ার জন্য অন্য ফ্যাক্টর লাগবে। তাহলে প্রথম যে ইনিশিয়েটর টিআরএনএ তাকে যুক্ত করার জন্য কেবল এখানে IF2টা লেগেছে। IF1 এই IF3 এবং IF2 এই দুটোকে স্টিমুলেট করে, অর্থাৎ এই দুটোকে উদ্দীপ্তকরণের কাজ করে, এছাড়া কিছু নেই এখানে। তো এই গেল প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে যে পলিপেপটাইড সংশ্লেষণ তার প্রারম্ভিক পর্যায়, যেটা ইউক্যারিওটের ক্ষেত্রে ব্যাপারটা অনেক জটিল, এবং এক্ষেত্রে মোটামুটি এভাবে বলা যায় ইউক্যারিওটের ক্ষেত্রে এই কথাটা বলা হয় IF অর্থাৎ ইউক্যারিওটিক আইডিসেশন ফ্যাক্টর। সেখানে আছে অনেকগুলো 1, 2, এখানে 3, 4 আছে, 5 আছে, 6 আছে, 4 এর অনেকগুলো সাব ইউনিট আলাদা আলাদা আছে। IF এটাকে অনেক সময় যে ক্যাপ অঞ্চল সেটা বাইন্ড করে দেয়, ক্যাপ বাইন্ডিং প্রোটিন এইটাকে, এবং সেই জায়গাতে যুক্ত থাকে, তাই এটা ফ্যাক্টরটা 1 ক্যাপ বাইন্ডিং প্রোটিন। এইখানে 5 প্রাইম ক্যাপ বাইন্ডিংতে যুক্ত হয়। এখানে মোটামুটি আমরা জানবো যে IF2 এবং IF3 এই দুটো ফ্যাক্টর প্রোক্যারিওটিকেরও কিন্তু 2 আর 3 যেমন ফাংশন করে সেরকমই ফাংশন করে। IF3 IF2 এইরকম, জাস্ট এইটুকু। এবার তাহলে আমাদের এখানে প্রারম্ভিক পর্যায়ে আমরা পেয়ে গেলাম সম্পূর্ণ রাইবোজোমটা, যে রাইবোজোমে কি বসে আছে, রাইবোজোম সঙ্গে যুক্ত হয়েছে FMET টিআরএনএ অর্থাৎ মিথিওনাইল টিআরএনএ যুক্ত কিন্তু রাইবোজোম, যেটা বসে আছে কোথায় না পি সাইটে। এখানে পি সাইটে আমি আগেই বলে দিচ্ছি পি সাইটের দিকে বসে আছে, এই সাইটের দিকে নয়। আচ্ছা, এরপরের পর্যায়ে আমরা যাব ইলংগেশন। কি করে ইলংগেশন ব্যাপারটা আসছে আমরা দেখে নিই, ওটা এখন থাক। দ্বিতীয় নম্বর ইলংগেশন, চেন ইলংগেশন। ইলংগেশন বা দীর্ঘীকরণ পর্যায়ের ক্ষেত্রে এটা কি হবে, যেটা ছিল এই পর্যায়টা, বাকিগুলো এখন আর রাখার দরকার নেই, আমি মেসেঞ্জার আরএনএ এঁকে দিলাম। mRNA এটা 5 প্রাইম এন্ড, এটা 3 প্রাইম এন্ড। এইখানে সম্পূর্ণ রাইবোজোম তৈরি হয়ে গেছে। যেটাকে ছবিটা নেওয়ার জন্য এটা আমি এইটা করে দিই, এটা পি সাইট, এটা এ সাইট, এদিকে এটা পি সাইট, এদিকে এটা এ সাইট। এই পি সাইটে যুক্ত হয়ে আছে আমার আগে
অর্থাৎ প্রথম যে মিথিওনাইল টিআরএনএ যুক্ত হয়ে আছে, মিথিওনাইল টিআরএনএ এটা পি সাইটের সাথে আছে, যার সাথে যুক্ত আছে এফ মেট মিথিওনাইল। এবার নতুন যে অর্থাৎ পরের যে কোডনটা তো ফাঁকা থাকে না, ছবির জন্য একটু ফাঁকা লিখতে হচ্ছে, পরপর থাকবে, অর্থাৎ নিউক্লিওটাইড সিকোয়েন্স তো তিনটে, পরের কোডনটা কিন্তু এইখানে আছে, তার জন্য এ সাইট বা নতুন অ্যামাইনো অ্যাসাইড অর্থাৎ পরের অ্যামাইনো অ্যাসিড সেটা কিন্তু তার জন্য জায়গা রেডি হয়ে আছে। পরের অ্যামাইনো অ্যাসাইড এইটা কোডন অনুযায়ী কিন্তু পরপর আসবে, কিন্তু পরের অ্যামাইনো অ্যাসিডটাকে এটা যেমন ক্যারি করেছে আমরা দেখলাম IF2 এখানে নিয়ে এসছে, ওইখানে কিন্তু ইলংগেশনের ক্ষেত্রে ফ্যাক্টর কিন্তু আলাদা। প্রথম ফ্যাক্টরে এই যে ট্রান্সফার করে দেওয়া, এটাকে বলে ট্রান্সফার বা এখানে বয়ে নিয়ে আসা, এর জন্য ফ্যাক্টর কিন্তু রয়েছে যেটা হচ্ছে EF ইলংগেশন ফ্যাক্টর। ইলংগেশন ফ্যাক্টর এখানে T বলা, ট্রান্সফার ফ্যাক্টর, আগে এটাকে ট্রান্সফার ফ্যাক্টর 1 বলা হতো, TF1 বলা হতো, এখন এটা EFT। এটা প্রকৃতপক্ষে দুটো সাব ইউনিট রয়েছে, একটা হচ্ছে TS, একটা হলো TU। TS হচ্ছে স্টেবল, অর্থাৎ এটা থার্মোস্টেবল, স্টেবল, এটা হচ্ছে থার্মো আনস্টেবল। এইটা প্রথমে কি হয়, জিটিপি এটা প্রথমে যুক্ত হয় এটিপির সঙ্গে, প্রথমে এটা যুক্ত হয় এটিপির সাথে সংযুক্তকরণে এখানে কি হয় না টিইউ, এইটা এটিপি একটা যৌগ তৈরি করে, এই টিইউ এটিপি যখন যৌগটা তৈরি করে তখন টিএস বিচ্ছিন্ন হয়, টিএস বিচ্ছিন্ন করে দেয়, তাহলে টিইউ এটিপির সাথে যৌগ তৈরি করে। এরপর পরের যে অ্যামাইনো অ্যাসিড রয়েছে অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড 2, এই অ্যামাইনো অ্যাসিড 2 এটা 5 প্রাইম এটা 3 প্রাইম, অ্যামাইনো অ্যাসিড 2 এইটার সাথে কিন্তু এবার এটা যুক্ত হয়, এটার সাথে এই টিইউ এটিপির সাথে যুক্ত হয়, এইটা যুক্ত হয়ে তারপর এইটা কিন্তু এই জায়গাতে টিআরএনএ পরের অ্যামাইনো অ্যাসাইড টিআরএনএটা এইখানে যুক্ত হয়। যেমন এটা আমি এইভাবে এঁকে দিলাম, এখানে পরেরটা যদি যুক্ত হয় এটা এইভাবে আসবে, এটা জাস্ট এইভাবে আসছে। তাহলে পরের অ্যামাইনো অ্যাসিড এখানে কি আছে না অ্যামাইনো অ্যাসিড 2, এই অ্যামাইনো অ্যাসিড 2 এটা এইখানে যুক্ত হচ্ছে। এবার পরের কোডনে এই সংযুক্তিকরণের জন্য এটা দরকার, এইখানে যখন যুক্ত হয়েছে তখন এর সাথে কি ছিল, এই ফ্যাক্টরটা তখন ছিল টিইউ জিটিপি, এইখানে জাস্ট যুক্ত হয়ে গেলেই জিটিপি এই যুক্তটা হবে, জিটিপি কিন্তু অলরেডি তখন কিন্তু ভেঙে যায়, সেই এনার্জিটা দিয়ে হয় জিটিপি এবং টিআই ভেঙে যায়, তাহলে তখন কি হয় টিইউ জিডিপি হয়ে যাচ্ছে এবং পিআই এই টিইউ জিডিপি আবার এখানে কিন্তু ফিরে আসে এবং এই রিঅ্যাকশন যখনই টিএস কে পায় এই টিএস এর সঙ্গে যুক্ত হয়ে এবার কি হয় টিএস এর সঙ্গে যুক্ত হয়ে আবার আগের ফর্মে চলে আসে এখানে। তাহলে এইভাবে কিন্তু রিঅ্যাকশনটা পরপর এইভাবে কিন্তু হতে থাকছে। প্রথমে টিইউ টিএস ছিল, সেখানে এটিপি যুক্ত হয়ে টিইউ কম্পোনেন্ট এটিপির সঙ্গে যুক্ত হয়, টিএস বেরিয়ে যায়, টিএস বেরিয়ে যাওয়ার পরে যেটা অলরেডি চার্জ অ্যামাইনো অ্যাসিড সেই চার্জ অ্যামাইনো অ্যাসিডের সাথে যুক্ত হয়, এই কমপ্লেক্সটা পুরো এই কমপ্লেক্সটা এইখানে ট্রান্সফার হয় তার নির্দিষ্ট কোডন অনুযায়ী। সেখান থেকে কি হয় না টিইউ জিডিপি এইখান থেকে এইভাবে আস্তে আস্তে বেরিয়ে চলে আসে। যখন জিডিপি ভেঙে গেলে যুক্ত হয়ে যায় সে এনার্জিতে টিইউ জিডিপি এইখানে কি হয় যখন টিএস এর সাথে টিএস এই কম্পোনেন্টের সাথে যখন টিএস এই কম্পোনেন্টটা আসবে জিডিপি কিন্তু বেরিয়ে যাবে, বাইন্ডিংটা আনস্টেবল, তখন টিইউ টিএস আবার তৈরি হবে এবং এইভাবে সাইকেলটা চলতে থাকে। এই সাইকেল চলতে থাকে আর কি হয় না অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ
পরপর পরপর তার কোডন অনুযায়ী পরপর পরপর যুক্ত হতে থাকে। কিন্তু এটা শুধু যুক্ত হয়ে গেলে হবে না, সেটা এর সাইডে যুক্ত হতে হবে। এই মুহূর্তে এর সাইড কিন্তু ফাঁকা নেই। এইখানে কি হয়, এর পরে গুরুত্বপূর্ণ ধাপটা হয়, সেটা হচ্ছে পেপটাইড বন্ধনী গঠন। পেপটাইড বন্ধনী গঠন কিভাবে হবে না, পেপটাইড বন্ধনী গঠন জাস্ট এভাবে হয় যে এখানে যেটা এফ মেট, এখানে যেটা এফ মেট প্রথম এই অ্যামাইনো অ্যাসিড রয়েছে, অ্যামাইনো অ্যাসিড তার আরএনএ এর সাথে টিআরএনএ এর সাথে যুক্ত হবে একটা, এখানে একটা এস্টার বন্ড দিয়ে যুক্ত হয়। এস্টার বন্ড এটা কার সাথে না, এখানে যেটা আমরা প্রথম ক্রমটা দেখেছি সিসিএ, এখানে যে অ্যাডেনাইলেটের যে রাইবোজ তার 3 নম্বর কার্বনের সাথে যুক্ত OH এবং এই মিথিওনাইন বা অন্যান্য যে কোনো অ্যামাইনো অ্যাসিড মিথিওনাইন তার কার্বক্সিল গ্রুপের সাথে একটা এস্টার বন্ধন দিয়ে যুক্ত হয়। তাহলে অলরেডি আমরা বলতে পারি যে এটা এর NH2 গ্রুপটা ফ্রি থাকছে। অনুরূপে এই অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রেও কিন্তু তাই, এরও কিন্তু যে সিসিএ এর এর সাথে এর যে দিকটা টিআরএনএ এর সঙ্গে যুক্ত হয় সেইটা কি কার্বক্সিল গ্রুপ, তাই এস্টারিফিকেশন হয়, তার NH2 অর্থাৎ অ্যামাইনো গ্রুপটা কিন্তু ফ্রি থাকছে। এর পরের যে রিঅ্যাকশনটা হবে, এই রিঅ্যাকশনটা কি হয় না পেপটিডাইল, এই পেপটিডাইল এখানে অ্যামাইনো অ্যাসিড আছে, অন্য জায়গায় পেপটাইড থাকবে, এইখানে এই পেপটিডাইলের যে অ্যামাইনো গ্রুপ, পেপটিডাইল এখানে থাকা যে এই মিথিওনাইন, এই যে টিআরএনএ যে এইখানে যে অ্যামাইনো গ্রুপ, এই অ্যামাইনো গ্রুপ এইখানে থাকা এখানে কার্বক্সিল কার্বনটাকে কিন্তু অ্যাটাক করে। এই কার্বক্সিল কার্বনটাকে অ্যাটাক করে ওর বন্ড ওর সাথে যুক্ত হয়ে যায়, আর এই কার্বক্সিল গ্রুপ যুক্ত হয়ে যায় এর সাথে। আমি এটা একটু দেখিয়ে দিই এভাবে, এফ নেট এইখানে এখানে প্রথমে এটা ও CH, এটা আমরা ধরলাম এইখানে NH2, এটা ধরলাম আর, আমি প্রথমে একটা ধরলাম, এখানে সেকেন্ড এর যে NH2 সেকেন্ড আরেকটা রয়েছে পাশে আরেকটা রয়েছে, এইখানে যেটা একইভাবে রয়েছে অন্য অ্যামাইনো অ্যাসিড, এটা ধরলাম R1, আচ্ছা এটা R2 ধরে নিই, এটা R1 প্রথম অ্যামাইনো অ্যাসিড, এটা NH2, এইখানে এইটা এই NH2, এই NH2 কিন্তু এই কার্বনকে অ্যাটাক করবে, নিউক্লিওফিলিক অ্যাটাক করবে, এবং এই যে অ্যাটাক করছে এই অ্যাটাকের জন্য এইভাবে ইলেকট্রন রিঅ্যারেঞ্জমেন্ট হবে, অ্যাটাক করবে, এর সঙ্গে যুক্ত হয়ে এখানে একটা পেপটাইড বন্ধনী গঠন করবে। কার না, পেপটাইড বন্ধনী গঠন করছে কার না, যেটা অ্যামাইনো অ্যাসাইড হচ্ছে, এই অ্যামাইনো অ্যাসাইড এ যেখানে ছিল যে এলো তার এই কার্বন মানে কার্বক্সিল গ্রুপ এইটার সাথে আসছে কি না, পরবর্তী এখানে যে ছিল আগে অর্থাৎ পেপটিডাইল সাইড, সে কিন্তু এখানে কি করছে, এখানে তার অ্যামাইনো গ্রুপ এ কিন্তু এখানে যুক্ত হয়ে যাচ্ছে, যার ফলে কি হলো না, দেখা গেল এই পুরো গ্রুপটা যদি এইখানে উঠে যায় তাহলে এটা কিরকম লাগবে না, আমি একটু আলাদা আরেকটা এঁকে দিই, এটা তাহলে জাস্ট এইভাবে টিআরএনএ এর সঙ্গে যুক্ত হয়ে গেল, এটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে, এটা এইখানে চলে আসছে ও সি, এটা একটা আসবে, এইটার সাথে পেপটাইড বন্ড, এটা HR1, এইটার সাথে পেপটাইড বন্ড তৈরি হবে, এখানে এটা CONH, আচ্ছা এটা R1, এটা হচ্ছে CO, এটা R1, এটা NH হবে, NH আগে আসবে এখানে, তারপর এর সাথে এই গ্রুপটা আসবে CO, তাহলে এই যে পেপটাইড বন্ড তৈরি হয়ে গেছে, এই যে পেপটাইড বন্ড,
এখানে CH+R2 এর পরে এইভাবে দুটো তৈরি হলো, এভাবে তার পরেরটাও তৈরি হবে। আলটিমেটলি যেটা প্রথম অর্থাৎ এখানে পি সাইডে ছিল সেটা কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেল। তাহলে যেটা ব্ল্যাঙ্ক হয়ে গেল এইখানে, তাহলে মিথিওনাইল কোথায় ঢুকে গেল না এইখানে কিন্তু এই যে পরের এই যে অ্যামাইনো অ্যাসিড এ আছে এখানে কিন্তু ও আগে এই জায়গাতে ঢুকে গেল। এটা একটু উল্টো হয়ে গেছে এই জায়গাতে। এখানে R2 এই R2 না আচ্ছা ঠিক আছে এই জায়গাতে R2 এইভাবে কি হলো না পরপর তাহলে কি হলো না চেনটা কিন্তু পরপর কিন্তু তৈরি হয়ে যাবে। এখানে তাহলে প্রথম অ্যামাইনো অ্যাসিড আচ্ছা ঠিক আছে এটা এইভাবে পরপর তাহলে অ্যামাইনো অ্যাসিডগুলো কিন্তু হবে না পরপর কিন্তু চেন ওয়াইজ এইভাবে পরপর চলে আসবে। পরের অ্যামাইনো অ্যাসিডটা কোথায় আসবে না এখানে AA1 এইটা কিন্তু অ্যামাইনো গ্রুপ, এটা একটু ঘুরে যেতে হচ্ছে। তাহলে এখানে R2 এখানে আসবে, এটা R1 এখানে আসবে, এখানে R2 এইটার সাথে এটা ঘুরে গিয়ে R1 এখানে আসবে, এই যেমন আছে R1 এখানে আসবে এই জায়গাতে। তাহলে এইভাবে এই রিঅ্যারেঞ্জমেন্টটা এইভাবে হবে। তাহলে R2 এখানে রয়ে গেল, R1 এখানে রয়ে গিয়ে এইটা এইভাবে চলে আসবে, R2 R1। তাহলে এইভাবে পরের চেনগুলো কিরকম হবে না পরের গ্রোয়িং চেনটা হবে AA2, এটা মিথিওনাইল। তাহলে এইখানে যুক্ত হয়ে গেছে এর সাথে এর এইখানে আমি কি বললাম এখানে এর কার্বক্সিল গ্রুপ এর কিন্তু যে অ্যামাইনো গ্রুপ, এর অ্যামাইনো গ্রুপ পরপর যুক্ত হয়ে তাহলে পরপর এটা তৈরি করবে AA2। তারপরে কি হবে এখানে যেটা প্রথম যেটা ছিল AA1 যেটা ছিল এ ফাঁকা হয়ে গেল। এরপর পরপর কিন্তু এরপর আরো যদি চেনটা লম্বা হয় তখন যুক্ত হবে কি AA3 AA2 AA1 এগুলো পরপর যত চেন এটা ব্ল্যাঙ্ক হয়ে আসবে। এইটা ট্রান্সফার হয়ে যাওয়ার পরে এখানে রাইবোসোম এটা কিন্তু একটা ধাপ কিন্তু সরে যাবে, এর জন্য আলাদা একটা কিন্তু এনজাইম আছে লাগবে। এই আলাদা এনজাইমটা কি না আলাদা এনজাইমটা বলতে এখানে একটা এনজাইম লাগে যার নাম হচ্ছে EFG জি, অর্থাৎ এখানে কিন্তু GTP লাগে। সে একটা ধাপ এখানে সরে যাবে। যেই রাইবোসোম একটা ধাপ সরে যাচ্ছে তাহলে সরে গেলে কি হবে না সরে গেলে এ ব্ল্যাঙ্কের বাইরে চলে আসছে। বাইরে চলে আসলে যেটা অ্যামাইনো অ্যাসাইড এইখানে যেটা ছিল সাময়িকভাবে এই যে পেপটিডাইল টেয়ারটা তৈরি হয়েছে সে তখন পি সাইডে চলে আসছে। তাহলে পি সাইডে যখন চলে আসছে এইভাবে পরপর কি হবে না এই সাইকেলটা কিন্তু চলতেই থাকবে। তাহলে কিভাবে আসছে আমরা একটু দেখে নিই। এখানে এর পরবর্তী সময়ে এটা এইভাবে আসছে, এটা এইভাবে আসছে জাস্ট এরকম। এরপর এইখান থেকে তাহলে এইটা আগেরটা না প্রথমটা যেটা ছিল এটা দ্বিতীয় কোডন, এটা 3 নম্বর। তো 3 নম্বর এখানে প্রথম যে কোডনটা এই কোডনটা এইভাবে আসবে। প্রথম কোডনটা এইরকম এলো, এই সে আগে যেটা প্রথম ছিল সে ব্ল্যাঙ্ক হয়ে গেছে। দ্বিতীয় যেটা এসছে সেটা এই তৃতীয় যেটা আসবে অর্থাৎ বা সদ্য এলো সেটা এইখানে। প্রথমটা এটা এবার থাকবে না, এটা বেরিয়ে চলে যাবে, এটা ছেড়ে চলে আসবে। এখন রয়েছে
এইখানে এটা পেপটিডাইড, এটা যেটা ছিল এই দুবারের পর এইখানে চলে এসছে A1 3 AA 2 হবে, এটা 2 1, এইখানে হাজির হয়েছে AA 3। এবার একইভাবে এখানে কি হবে না, এখানে এই যে কার্বক্সিল, এইখানে এই গ্রুপের সাথে এর অ্যামাইনো গ্রুপ, এটা কি হবে এই অ্যামাইনো গ্রুপ, এইটা কিন্তু এইখানে এর সাথে রিঅ্যাকশন করবে, রিঅ্যাকশন করে এইটা কিন্তু এখানে ট্রান্সফার হবে। এই ট্রান্সফার এইটা হওয়ার পর আবার এইভাবে চেনটা কিন্তু কি হয়, বারবার লম্বা হতে থাকবে। তাহলে এইভাবে এটা প্রথম এই যখন তৈরি হবে। 3 নম্বর, আমরা লাস্টের পর্যায়ে প্রায় চলে এসেছি। এখানে এই যে যা বলে দিই, এই যে রিঅ্যাকশনটা ঘটায়, এই রিঅ্যাকশনটা কিন্তু একটা এনজাইম হয়, যেটা রাইবোজাইম পেপটিডাইল ট্রান্সফারেজ, যেটা এইখানে এই 30S 50S সাব ইউনিটে একটা কিন্তু RNA ঘটায়, যেটা হচ্ছে 30S 23S rRNA। এটা একটা রাইবোজাইম, এবং এই রাইবোজাইমটা এইটা একটা ইন্টিগ্রাল পার্ট। এটা কিন্তু এইভাবে আসছে। যাই হোক, আমরা তাহলে এখানে এটা দেখলাম। আচ্ছা, এই জায়গাতে আমরা দেখলাম যে পেপটাইড বন্ধনী তৈরি হয়ে গেছে, চেন তৈরি হয়ে গেছে, ট্রান্সলোকেশন। তাহলে কি ধাপ ঘটলো না, ইলংগেশনে প্রথমে ক্যারি করলো, ক্যারি করার পর টিআরএনএ কি হলো না, যুক্ত হলো অ্যামাইনো অ্যাসিড সহ। 2 নম্বর কি হলো না, 2 নম্বর হলো এখানে একটা পেপটাইড বন্ধনী ফরমেশন হলো। পেপটাইড বন্ধনী ফরমেশন হলো, এই পেপটাইড বন্ধনে এই ফরমেশনটা এটা উল্টো হয়ে গেছিল। এটা অ্যামাইনো অ্যাসিড এর অ্যামাইনো গ্রুপ, যেটা অ্যামাইনো অ্যাসাইল সাইডে তার অ্যামাইনো গ্রুপ এর কার্বক্সিল গ্রুপ, এটাকে অ্যাটাক করবে। এটাকে অ্যাটাক করে এখানে কিন্তু এই বন্ধনীটা ফরমেশন হয়। যাই হোক, এটা উল্টিয়ে দিয়ে হয়ে গেছে। অর্থাৎ এইরকম হবে, এই যে অ্যামাইনো অ্যাসাইল সাইটে বা এ সাইটে এর যে অ্যামাইনো গ্রুপ, আর এইখানে যে পি সাইটে এর কার্বক্সিল গ্রুপ, অর্থাৎ এইরকম হবে। অ্যামাইনো অ্যাসিড যদি 3 হয়, এর এখানে NH2, এটা এর অ্যাটাকটা হবে। AA2 এর যে COH, তাহলে এইখানের সাথে এর বন্ডিংটা হবে। তার মানে CO, এটা OH, এর বন্ডিংটা কিন্তু এইভাবে আসবে। যাই হোক, এইভাবে এইখানে আমরা দেখছি যে বন্ডিং পরপর কিন্তু কি হচ্ছে না, এটা কিন্তু এখানে চেন কিন্তু বরাবর লম্বা হয়ে যাবে। আবার একইভাবে এ সরে আসবে, একটা ধাপ সরে যাবে, আবার এটা ব্ল্যাঙ্ক হয়ে, এটা যখনই এখানে ট্রান্সফার হয়ে যাবে, এটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে, আবার সরে যাবে। যাই হোক, এখন এইভাবে চলার পর যখন টার্মিনেশন, এই পর্যায়টা কীরকম না, যখন স্টপ সিগন্যাল অর্থাৎ স্টপ কোডন বা টার্মিনেটর কোডন আসবে, এই টার্মিনেটর কোডন সেটা আমরা জানি UAA, এটা টার্মিনেশন 3 নম্বর ধাপ। টার্মিনেশন 3 নম্বর ধাপ, UAA, UAG এবং UGA, যে কোনো একটা এটা এলেই কিন্তু টার্মিনেশনের সিগন্যালটা আসছে। যার জন্য প্রোক্যারিওটিক সিস্টেমে এখানে কিন্তু রিলিজিং ফ্যাক্টর থাকে RF1, RF2 এবং RF3, যেটা ইউক্যারিওটিকে একটাই মাত্র থাকে। RF1 এবং RF2 এই দুটোই মূলত কাজ করে, RF3 ফাংশন ঠিক মতো জানে, তবে এটা স্টিমুলেট করতে পারে। RF1 এই প্রথম দুটোকে কোড করে, RF2 এইখানে এইটা এবং UA এই দুটোকে কোড করে। অর্থাৎ এই দুটোকে পেলে কিন্তু RF2 কাজ করবে, আর এই দুটো হচ্ছে RF1 কাজ করবে। এদের উপস্থিতিতে কি হয় না, যেখানে টিআরএনএর সাথে যে কার্বক্সিল এই গ্রুপটা যে স্টারিফিকেশনটা হয়েছে, এই স্টারিফিকেশনটা কিন্তু ওই বন্ধনীটা এটা ছিন্ন হয়। অর্থাৎ এইখানে কি করে না, কোন অ্যামাইনো অ্যাসিডের পরিবর্তের পরে কি হয় না, জল যোগ করে দেয়।
এখানে কি হয় না জল যোগ করে, জল যোগ করলে কি হয় এইখানে এই অ্যামাইনো অ্যাসিড, এটা পরে আর এন ধরলাম, এন তম, এইভাবে কি হয় জল যোগ করলে এটা ছিন্ন হয়ে যায়, এটা ছিন্ন হয়ে গেলে এটা আলাদা হয়ে যায়, এ তখন কমপ্লিমেন্টারি, এটা ছাড়া ওইখানে কিন্তু ওই যেটা পি সাইড ও থাকবে না, পি সাইড যে থাকবে না এও বেরিয়ে যাবে, তাহলে এগুলো সব ছিন্ন হয়ে যাবে, অর্থাৎ RF1 RF2 আর কেউ এখানে কিন্তু আর রাইবোজোমের সাথে একসাথে থাকবে না, রাইবোজোমের সাব ইউনিটও কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা দেখলাম যে যে চেনটা তৈরি হয়েছিল ওই চেনটা পুরোটাই কিন্তু রিলিজ হয়ে যাচ্ছে, ওই চেনটা পুরোটা রিলিজ হয়ে গিয়ে একটা NH2 টার্মিনাল আর একটা COH টার্মিনাল, এই দুটো কিন্তু তৈরি হচ্ছে। তাহলে একদিকে এটাকে যা এটাকে আমরা কিভাবে ধরছি না এখানে পরপর যে তৈরি হয়ে গেছে, এটা A1 A2, এটা উল্টো দিকে আমরা এই দিক থেকে যদি উল্টে দিই তখন উল্টো দিক থেকে A3 A4 এইভাবে আমরা দেখছি। এটা আমরা যদিও লিখি এভাবে N টার্মিনাল NH2 A1 A2 A3 পরপর যেটা AN আসবে C টার্মিনাল আসবে, এটা এইভাবে শুরু হয়। তাহলে প্রথম এইভাবে আসছে, প্রথম অ্যামাইনো অ্যাসিড যেটা স্টার তার NH2, এইভাবে একটা পলিপেপটাইড তৈরি হয়। পলিপেপটাইডের পরে অবশ্য আরও কিছু আনুষঙ্গিক প্রসেস থাকে, হোল্ডিং বা আলাদা কিছু প্রসেস রয়েছে এখানে, মডিফিকেশন পরিবর্তন, সেইখানের পর যে প্রোটিনটা, যে নতুন যে 3D স্ট্রাকচার তৈরি হয় সেটা হলো প্রোটিন। যে প্রোটিনটা কিন্তু কোনো এনজাইম হতে পারে, আমি আবার বলছি, কোনো ক্যারিয়ার প্রোটিন হতে পারে, কোনো স্ট্রাকচারাল প্রোটিন হতে পারে, যে কোনো জিনিস, কোনো টক্সিন হতে পারে, যে কোনোভাবে কোনো অ্যান্টিজেন অ্যান্টিবডি যাও, সেটা সেই অনুযায়ী তার ফিনোটাইপ বা তার এক নতুন অ্যালিল নির্ধারিত হয়। আচ্ছা, এই পর্যন্ত তোমাদের পেপটাইড সিনথেসিস এটা আমি ছোট করে বলে দিলাম, যে এইটা পরে যেটা বলি কিছু কোশ্চেন তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো, যে কোশ্চেনগুলো খুব ছোট ছোট, যেমন এটা বলতে পারো, যেমন তো পলিরাইবোজোম কি, পলিরাইবোজোম প্রোক্যারিওটিক আমরা শুনেছি আগে, সেখানে কি হয় পলিরাইবোজোমের কি কাজ করে, পলিরাইবোজোম অন্য কিছু না, অনেকগুলো রাইবোজোম একই কপি বহু সংখ্যকভাবে তৈরি করে, একই কপি একই, কারণ অনেক প্রোটিনের দরকার, শুধু একটা মলিকুল তৈরি করলে তো হবে না, এভাবে কিন্তু ছোট ছোটভাবে ভাবতে পারো। এছাড়া কিছু কোশ্চেন দেওয়া থাকবে, তোমরা প্র্যাকটিস করো, ঠিক আছে। এবার